আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক, সিরাজগঞ্জ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড স্কুল, সেকেন্ডারি স্কুল। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 5-এর নবম অধ্যায় শতকরা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলি, তোমরা কেমন আছো? দীর্ঘদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই। বাংলাদেশে সহ পুরো বিশ্বে যে করোনার পরিস্থিতি, সবাই আমরা দুর্যোগের মধ্যে রয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ব্যবস্থাপনায় তার নির্দেশভাবে আমরা যে অনলাইন ক্লাস শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আমরা এখন তোমাদের সাথে সরাসরি ক্লাসে যাব। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে গণিত বই রয়েছে, সেই গণিত বইয়ের নবম অধ্যায় শতকরা থেকে তোমাদেরকে ক্লাস নেব। তোমরা তো জানো যে শতকরা পার্সেন্টেজ, এখান থেকে আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাসে জয়েন করছি। তোমরা একটু বোর্ডের দিক তাকাবে। তোমরা দেখো বোর্ডের যে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমি প্রত্যেকটি প্রশ্ন সলভ করে দেবো তোমাদের, কিভাবে উত্তরটা হয়। 1 নম্বর প্রশ্ন দেখো, শতকরা কি? আমরা জানি যে শতকরা এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আর এখানে যে উত্তরটা আমি তোমাদেরকে দিয়েছি সেটা হলো শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে ভর হবে 100। এরপরে 2 নম্বরে দেখো, তোমরা খেয়াল করবে শতকরার অনুরূপ কি? শতকরার অনুরূপ শতাংশ। স্পষ্টভাবে তোমাদেরকে এখানে লিখে দেওয়া আছে। এরপরে 3 নম্বর প্রশ্নের উত্তরে আমরা যাব। 5% লাভ কথাটির অর্থ কি? 5% লাভ বলতে আমরা বুঝি যে 100 টাকায় 5 টাকা লাভ। এক্ষেত্রে এটার পরিবর্তন হতে পারে। যদি বলে 10% লাভ, তাহলে আমরা বুঝবো যে 10 টাকায় 100 টাকায় 10 টাকা লাভ। এরপরে যদি বলে যে 15%, তাহলে বুঝবো যে 100 টাকায় 15 টাকা। আমার মনে হয় যে বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখানে বলা হয়েছে যে 5% লাভ কথাটির অর্থ, 5% লাভ কথাটির অর্থ হলো ক্রয়মূল্যের উপর শতকরা 5 টাকা লাভ। আর তোমাদের বলি, তোমাদেরকে ক্লাসে একটু আগে আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়েছি, এই সম্পর্কে একটু বর্ণনা দিয়েছি যে লাভ এবং ক্ষতি দুটি ক্রয়মূল্যের উপর নির্ভর করে। আমি আবারও বলছি, লাভ এবং ক্ষতি দুটি ক্রয়মূল্যের উপর নির্ভর করে। দেখো, 5% লাভ কথাটির অর্থ হলো ক্রয়মূল্যের উপর শতকরা 5 টাকা লাভ। এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি। প্রতীকের সাহায্যে প্রকাশ করো শতকরা 5। প্রতীকের সাহায্যে শতকরা 5 প্রকাশ করো। প্রতীকের সাহায্যে আমরা শতকরা 5% আমরা এটা প্রকাশ করলাম। এখানে একটা জিনিস খেয়াল করবে, আমরা শতকরা যে চিহ্নটা প্রকাশ করি, অনেকে আমরা এইভাবে লিখে থাকি। এটা আসলে কারেক্ট নয়। তোমরা খেয়াল করবে কিভাবে আমরা শতকরা চিহ্নটা প্রকাশ করি। 5% যদি বলা হতো যে 10%, তখন আমরা এইভাবে 10%। যদি বলতো যে 15%, প্রতীকের সাথে প্রকাশ। আমার মনে হয় যে তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা নেক্সট প্রশ্নে যাব। প্রতীকের সাহায্যে আমরা প্রকাশ করলাম। এরপরে দেখো, 12 জন লোক 20 জন লোকের শতকরা কত? 12 জন লোক 20 জন লোকের শতকরা কত? জন লোক 20 জন লোকের
এখানে আমরা এখন শতকরা প্রকাশ করব। তোমরা দেখো, আমি এখানে তোমাদের বলি, এটা আমি সংক্ষিপ্তভাবে করেছি। শতকরা যখন আমি প্রকাশ করব তখন আসলে মূলত ঘটনাটা এরকম হওয়ার কথা, 12 গুণন 100 20, আর এই পার্সেন্টেজটা এই পাশে সরানো। এখন আমি 20 দিয়ে, এখানে আমরা যখন কাটাকাটি করব একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে 20 দিয়ে কিন্তু 100 কে কাটবো না, 20 দিয়ে 20 কে কাটবো, 20 অঙ্কে 20 এবং 5 20 100, 5 বরং কত হয় 7 গুণন 1/100। এই পার্সেন্টেজ অর্থাৎ আমরা যে শতকরা চিহ্নটা বসাই এই সংকেতের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 60%। আমার মনে হয় যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী প্রশ্নে যাব। এবারটি খেয়াল করবে, 12 জন লোক 20 জন লোকের শতকরা কত? শতকরা 60%। আমি তোমাদেরকে অঙ্ক করে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, তোমরা হয়তো এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, 45%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। 45%কে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। 6 নাম্বার 45%, এটাকে আমরা 45 এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশ যখন প্রকাশ করব তখন অবশ্যই আমরা লঘিষ্ঠ আকার করব। আমি এমন একটা সংখ্যাতে কাটবো লব এবং হরকে, আমি যদি 5 দিয়ে কাটি, 5 নং 45, 5 20 100, তাহলে 9/20। এগুলো উত্তর। আমার মনে হয় তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা 7 নম্বর প্রশ্নে যাব। 2/5কে শতকরায় প্রকাশ করতে হবে। 2/5কে শতকরায় প্রকাশ করব। তাহলে আমরা এখন এটা আমরা করে দেখাবো যে 2/5কে কিভাবে শতকরায় প্রকাশ করা হয়। তোমরা খেয়াল করবে, এর একটি ভগ্নাংশ, একে আমরা শতকরায় প্রকাশ করব। আগে বলেছি যে 5 দিয়ে 5কে কাটবো এবং 5 দিয়ে 100কে কাটবো, 5 20 100, তাহলে 5 দুগুণ হয় 40, আর এটা দেখো 40%। আর তোমরা যদি সংক্ষেপে করতে চাও, যে অথবা অতি দ্রুত যদি এটা করতে চাও, তাহলে 2/5 একে 2 গুণন 100, আমরা যেটা শর্টকাটে মুখে করে থাকি 5 20, দেখা যায় যে আমরা এরকম ভাবে 40% লিখি। তা আমার মনে হয় যে সিম্পল অঙ্কে এগুলো তোমরা এটা বুঝতে পারবে যে কিভাবে হয়। এই বিষয়গুলো কিন্তু তোমরা সহজেই শিখতে পারছো। তা আমরা পরবর্তী প্রশ্নে আসবো। এরপরে আমরা 8 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে যাব। 75 টাকার 4% কত? 75 টাকার 4% কত? 8 নম্বর, 75 টাকার 4%।
এখানে আমরা এভাবে করব 75 গুণন 4 আর নিচে 100 3 পজিশন 75 আগে আমরা এটা কাটবো না 4 8 4 4 পজিশন 100 আর 25 8 25 3 পজিশন তাহলে কত হলো 3 টাকা। আমার মনে হয় যে তোমরা এটা বুঝতে পেরেছো। 75 টাকা 4%, 75 গুণন 4/5 টাকা লিখে দিলাম। এখানে 4 8 4 4 পজিশন 100। এখন আবার এই 25 দিয়ে 25 8 25 3 পজিশন 75 এই হলো 3 টাকা। আমার মনে হয় যে এটা তোমরা বুঝতে পেরেছো। 75 টাকার 4% হলো 3 টাকা। পরবর্তী প্রশ্ন যাব। নয় নম্বরে দেখো, $10 টাকা 25 টাকার কত অংশ সেটাকে আমরা শতকরায় প্রকাশ করব। আমি আবার বলি 10 টাকা 25 টাকার কত অংশ সেটাকে আমরা শতকরায় প্রকাশ করব। 10 টাকা 25 টাকার এখন এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। এখানে 10 25 25 25 4 25 100 সমান 4 আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো যে সংক্ষিপ্তভাবে করেছি। এটা আসলে মূলত শতকরা আসলে এইভাবে করতে হয়, কিন্তু সংক্ষেপে তোমাদেরকে শেখানো হবে। 10 গুণন 100 25 গুণন 1/100 25 টাকে 25 4 পজিশন 100 4 10 কে 40 গুণন 1/10 100 সমান সমান 40%। তোমরা যেভাবেই করো না কেন বুঝতে পারাটা হলো সহজ। গণিত এমন একটা বিষয়, খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে একবার দেখলে তুমি এগুলো পরবর্তীতে সুন্দরভাবে করতে পারবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। একইভাবে 10 নম্বর অঙ্কটা একই। 5 টাকা 10 টাকার কত অংশ শতকরা প্রকাশ করতে হবে। আমরা আবার অঙ্কে যাব। 10 নম্বর আমরা আবার যাচ্ছি। 5 টাকা 20 টাকার কত অংশ? 5 টাকা 20 টাকার এত অংশ। আমরা এটা সংক্ষেপে করব। 5 গুণন 100 20 20 সঙ্গে 20 5 20 সঙ্গে 100 সমান সমান 25%। আমার মনে হয় যে খুব সহজ। এগুলো এখন তোমরা নিজেরাই একা একাই করতে পারবে, তোমাদের কোনো সমস্যাই হবে না। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো, পরবর্তী প্রশ্ন হলো 4 এর 75% কত? 4 এর 75% কত? অঙ্কটা আমরা এখন সমাধান করব। 4 এর 75% কত? এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। 4 এর 75% 4 এর 75 100 75 75 3 পজিশন 75। আমরা যদি 25 দিয়ে কাটি 3 পজিশন 75 আর 4 পজিশন 100 4 8 4 4 1 4 সমান সমান। এটাই উত্তর। আমার মনে হয় তোমরা
সহজেই বিষয়টা বুঝতে পারছো। আর আমি ক্লাসে অনেক সহজভাবে অনেক বিষয় আমরা উপস্থাপন করি, যেটা তোমরা সহজেই করো। আমার মনে হয় যে অনলাইনে যে ক্লাসটা তোমরা করছো, এখানেও অতি সহজেই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো, সংক্ষিপ্ত উত্তরগুলো। আমরা এই পরের প্রশ্নে যাবো, তোমরা মনোযোগ দিয়ে দেখো। 40 টাকার 40% কত? 40 টাকার 40% কত? আমরা এখন দেখব 40 টাকার 40% কত। 12 নম্বর, 40 টাকার 40%। 40 গুণ আমরা এইভাবে করতে পারি টাকা। 4 10কে আমি 20 দিয়ে করতে পারি, 20 দুগুণা 40, আর 20 দিয়ে করলে 5 বিশক 100। বুঝতে পেরেছো? অথবা আমরা আরো সহজভাবে করতে পারি। আমরা প্রশ্নটা আমরা কি বলেছি যে 40 টাকার 40% কত? এখানে তোমরা 40% এখানে 4 সঙ্গে 100, অথবা আমরা 10 দিয়ে করি। এটা আগে প্রথমে হলো সহজভাবে বলে দিয়ে তোমরা 40 টাকার 40%, 40 গুণন এই হলো 40%, 16 টাকা আসবে। এটা খুব সহজেই বুঝতে পারবে, অঙ্কটা করলে 16 টাকা। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমরা তোমরা একটু খেয়াল করবে, আমরা যে অঙ্কগুলো করব এখানে যে 13 নম্বর এবং 14 নম্বর, আমরা আগে মুনাফা নির্ণয় সূত্রটা আগে করবো। এটা মুখস্থ করতে হবে তোমাদের। মুনাফা নির্ণয় সূত্রটা দেখো, আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ 100। এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এটা মনে রাখতে হবে। আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ 100। ঠিক শতকরা মুনাফা হার নির্ণয় সূত্রটা তোমরা দেখো। শতকরা মুনাফা হার নির্ণয় সূত্র হলো মুনাফা গুণ 100 ভাগ সময় গুণন আসল। আর এরপরে 15 নম্বর রয়েছে আসল নির্ণয় সূত্রটি। আসল সমান সমান মুনাফা গুণ 100। এটার সাথে অনেকটা মিল সূত্রটা। আসল সমান সমান মুনাফা গুণ 100, মুনাফার হার গুণ সময়। এই সূত্রগুলো মনে রাখতে হবে। আমরা যখন পাঠ্য বইয়ের অঙ্কগুলো করব, তখন তোমাদেরকে আমরা দুটি পদ্ধতিতে এই অঙ্কগুলো করে দেখাবো, তখন তোমরা বিষয়টা খুব সহজভাবে বুঝতে পারবে। এরপরে দেখো, আসল নির্ণয় সূত্রটা আসল সমান সমান মুনাফা গুণ 100, মুনাফার হার গুণ সময়। এরপরে দেখো সময় নির্ণয় সূত্রটা দেখো। জাস্ট এখান থেকে সময়টা এই পাশে চলে এসছে, আশা করে মুনাফা গুণ 100। দেখো এখানে মুনাফা গুণ 100 ছিল, মুনাফা গুণ 100, মুনাফা গুণ 100। শুধু এখানে পরিবর্তন হয়েছে, সময়টা যখন এখানে চলে এসছে তখন আসলগুলো মুনাফা। আমার মনে হয় যে অতি সহজেই তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এগুলো সেটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। শতকরা মুনাফা হার নির্ণয়। শতকরা মুনাফার হার বলতে কি বলবো? 100 টাকার 1 বছরের মুনাফা। তুমি যদি ব্যাংকে 100 টাকা রাখো, 1 বছর পর যে তোমাকে মুনাফা। শতকরা মুনাফার হার বলতে সোজা মনে রাখবে 100 টাকার 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফা। এরপরে দেখো 8 টাকার 75% কত? 8 টাকার 75% হলো 6 টাকা। আমার মনে হয় যে তোমরা এই অঙ্কটা আমরা যদি একটু করে 8 টাকার 75% কত টাকা, এটা 6 টাকা উত্তর হবে আমাদের। এরপরেরটা দেখো 19 নাম্বার, আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন, 4/5 কে শতকরা প্রকাশ করতে হবে। 4/5 কে যদি আমরা শতকরা প্রকাশ করি, তাহলে এটা আমরা একটু করে দেখি বোর্ডে। এটা হলো 19 নাম্বার, 4/5 কে শতকরা প্রকাশ করতে হবে। 4 গুণন 100
4 গুণন 100 আর এগুলো 5 গুণন 5, আমরা পার্সেন্টেজটা এই পাশে সরাই দিব। এখন দেখো 5 কে 5, 5 বিশন 100, 4 বিশন কত হয় 80 গুণন এখানে হলো 100। আমরা এটা লিখতে পারি 4/5 হলো শতকরা প্রকাশ করা হলো। 4/5 কে আমরা শতকরা প্রকাশ করি। তোমরা এটা বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্ক এই কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখিয়েছি অতি সহজে। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের জন্য। এরপরে দেখো 20 নম্বর অঙ্কটা আমরা দেখবো সংক্ষিপ্ত উত্তরে। একই মুনাফার জন্য বছর বেশি হলে আসল কি হবে? এটা তো সিম্পল বিষয়, কম হবে। হ্যাঁ, তোমরা এটা মনে রাখবে। একই মুনাফার জন্য বছর বেশি হলে আসল কি হবে? আসল কম হবে, এটা মনে রাখবে। মুনাফা কাকে বলে? মজার একটি প্রশ্ন, মুনাফা কাকে বলে? আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে। এখন তুমি 500 টাকা ব্যাংকে রেখেছো, 1 বছর পরে গিয়ে দেখো যে 500 টাকার জন্য তোমাকে ব্যাংক 30 টাকা মুনাফা দিয়েছে, 530 টাকা দিচ্ছে। তুমি হয়তো বলতে পারো আমি রেখেছি 500 টাকা, 530 টাকা আমাকে কেন দিচ্ছে? তখন তোমাকে এটা বুঝতে হবে তোমার যে আসল 500 টাকা তুমি ব্যাংকে রেখেছো তার অতিরিক্ত যে 30 টাকা তোমাকে দিয়েছে সেটি মুনাফা। এই জন্য এখানে বলেছে। আবার একটু বলি যে এখানে দেখো একই মুনাফা কাকে বলে? আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে মুনাফা। তুমি যে ব্যাংকে যে টাকাটা রাখবে সেই টাকার অতিরিক্ত যে টাকা তোমাকে ব্যাংক থেকে দেওয়া হবে সেটাই মুনাফা। আমার মনে হয় যেহেতু সহজেই তোমরা বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্নে আমরা যাব লাভ কি, এবং লাভ কি এটা আমরা দেখব। লেখা আছে তোমাদের কিন্তু কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছি যে লাভ এবং ক্ষতি দুটোই, লাভ এবং ক্ষতি দুটোই কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তোমরা ঠিকই ধরতে পেরেছো, বুঝতে পেরেছো যে লাভ এবং ক্ষতি দুটোই ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এখানে দেখো তারপরে এই লাভ নির্ণয়ের সূত্র রয়েছে। তুমি যে একটা জিনিস 20 টাকা দিয়ে, ধরো একটা এই কলম তুমি 20 টাকা দিয়ে কিনেছো, 20 টাকা দিয়ে কিনে 25 টাকা বিক্রি করেছো। 20 টাকা দিয়ে কিনেছো, 25 টাকা বিক্রি করেছো। তাহলে 20 টাকা কিনে 25 টাকা বেচছো, অবশ্যই লাভ হয়েছে। তাহলে তুমি কিন্তু বিক্রি করেছো, তো বিক্রয় মূল্য সেটা কিন্তু 25 টাকা। বিক্রয় মূল্য 25 টাকা আর ক্রয় মূল্য ছিল কত? 20 টাকা। তাহলে 25 থেকে যদি আমরা 20 বাদ দিই কত টাকা লাভ হবে? 5 টাকা। তো লাভের সূত্রটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। দেখো এখানে সেটাই লেখা আছে যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। খুব সহজ, তোমরা এমনি বুঝতে পারবে। এরপরে হলো ক্ষতি। তাহলে আমি যদি এই কলমটা 20 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করি, অবশ্যই ক্ষতি হবে। কত ক্ষতি হবে? 20 থেকে 15 আমি বাদ দিব, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাহলে 5 টাকা ক্ষতি হবে। আমার মনে হয় যে সহজেই তোমরা এটা বুঝতে পেরেছো। লাভ যখন হবে তখন অবশ্যই বিক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্ষতি যখন হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাই না বন্ধুরা? তোমরা কিন্তু এমনি বুঝতে পারছো। আচ্ছা, ক্ষতিটা হলো ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? আমরা এখন 24 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দেখছি। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? লাভ হবে। আচ্ছা, এটা তো কিছুক্ষণ আগে তোমাদের উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে কি হবে? ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে সেটা ক্ষতি হবে। লাভ ক্ষতি যে সূত্র তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বললাম, তখন কিন্তু তোমরা অতি সহজে এটা বুঝতে পেরেছো যে লাভ ক্ষতি কীভাবে সংগৃহীত হয়। এখানে আবার বলা হয়েছে যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে, এই যে বলেছিলাম 20 টাকা দিয়ে কলম কিনে 15 টাকা বিক্রি করেছি, তাহলে কি ক্ষতি হয়েছে? এই জন্য বলেছে যে এখানে তো ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। এটা তো স্বাভাবিক। তোমরা এটা মনে রাখবে আর চিন্তা করবে যে যে বিষয়গুলো তোমাদেরকে বলছি সেগুলো একটু খুব ঠান্ডা মাথায় তোমরা একটু মন দিয়ে শুনবে এবং এটা মনে রাখবে। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে দেখো 300 টাকার 150% কত? 300 টাকার 150%। আমরা এই অঙ্কটা যদি একটু আমরা করি তাহলে মনে হয় তোমরা এটা বুঝতে পারবে। 26 নম্বর অঙ্ক। 300 টাকার 150% কত? আমরা একটু দেখি।
দেখো এখন আমরা যদি কাটাকাটি করি 100 অক্ষে 100, এটা কিন্তু আবার বলেছি, অনেকে বলে যে 100 দিয়ে 300 কে কাটবো, এটা কিন্তু ঠিক না। 100 দিয়ে 100 কে কাটবো আর 100 দিয়ে 300 কে কাটবো, 3 বার যাবে। এখন দেখো এটা যদি আমি গুণন করি 450 টাকা, 3 দিয়ে 150 কে গুণন করলে 450, এটাই উত্তর। আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। ঠিক আছে বন্ধুরা, আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম, আর এরপর আর কিছু রয়েছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করব। এরপর এই সংক্ষিপ্ত প্রশ্নের উপরে তোমাদের ছোট্ট একটি পরীক্ষা আমি তোমাদের অনলাইনে নেব। তোমরা জাস্ট সেই উত্তর করে তোমরা অনলাইনে আবার দিবে। আশা করি আজকের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা এখানে শিখলে, এর মধ্যে যে বিশেষ যে বিষয়গুলো ছিল, লাভ এবং ক্ষতি নির্ণয় সূত্র, মুনাফা নির্ণয় সূত্র, মুনাফার হার নির্ণয় সূত্র, আসল নির্ণয় সূত্র এবং সময় নির্ণয় সূত্র। এছাড়া ছিল যে শতকরা কি, তারপরে শতকরা কীভাবে প্রকাশ করতে হয়, ভগ্নাংশ থেকে কীভাবে শতকরা প্রকাশ করা হয়, বেশ কিছু তথ্য আমি তোমাদেরকে উপস্থাপন করেছি। তোমরা যদি এটার আবার দেখতে চাও, ফেসবুকের মাধ্যমে যে লিঙ্ক রয়েছে সেটার মাধ্যমে এটা তোমরা বসে বাড়িতে আরামে দেখতে পারবে। আশা করি তোমরা আমার সাথে অনেকক্ষণ ধরে ছিলে এবং পরবর্তী ক্লাসেও থাকবে। তোমাদের আবারও বলি, এই করোনা কালীন সময়ে তোমরা বাসায় অবস্থান করবে এবং বাসায় নিয়মিত অনুশীলন করবে, লেখাপড়া করে মন দিয়ে বাবা মার কথা শুনবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। যে স্বাস্থ্যবিধিগুলো যেমন বারবার সাবান দিয়ে হাত ধুবে, স্যানিটাইজার ব্যবহার করবে, টোটাল যে সরকার থেকে নির্দিষ্ট যে সমস্ত কার্যক্রম তো আমাদের জন্য নির্ধারণ করেছে, সমস্ত স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি। এবং আরেকটি তোমাদেরকে আমন্ত্রণ জানাবো, সেটা হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা? তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে। আশা করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই, তোমরা সবাই ভালো থাকবে। হ্যাঁ।